পাকিস্তান আফগানিস্তান সীমান্তে রীতিমতো আগুন জ্বলছে, কিন্তু অবাক করার মতো বিষয় হল পাকিস্তান এই ঘটনার জন্য সরাসরি আঙুল তুলেছে ভারতের দিকে। তাদের সাফ কথা, এই যুদ্ধের কলকাঠি আসলে নাড়ছে ভারত। চলুন এই মারাত্মক অভিযোগের একদম গভীরে গিয়ে দেখি এই ছায়া খেলায় ভারতের ভূমিকাটা ঠিক কী। দেখুন, কিছুদিন ধরেই পাকিস্তান আফগানিস্তান সীমান্ত একেবারে উত্তাল। একের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েই চলেছে। আর তালেবানের দাবিগুলো তো রীতিমতো চমকে দেওয়ার মতো। তারা বলছে ১৩০ জন পাকিস্তানি সেনাকে তারা মেরেছে, ৪০টার বেশি সামরিক ঘাঁটি দখল করে নিয়েছে, আর বেশ কিছু ঘাঁটি তো নাকি একেবারে গুড়িয়ে দিয়েছে। পাকিস্তানও বসে নেই, তারাও বিমান হামলা চালাচ্ছে, কিন্তু তাতে শুধু হতাহতের সংখ্যাই বাড়ছে। পাকিস্তানের অভিযোগটা কিন্তু একদম সোজাসাপটা এবং খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে আফগানিস্তান এখন ভারতের একটা প্রক্সি বা ছায়া রাষ্ট্র হয়ে গেছে, আর সেখান থেকেই নাকি পাকিস্তানের উপর হামলা চালানো হচ্ছে। মানে এই যুদ্ধের জন্য তারা আর কাউকে নয়, সরাসরি ভারতকেই দায়ী করছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? পাকিস্তান আর আফগানিস্তানের এই যুদ্ধে ভারত কি সত্যি পেছন থেকে কলকাঠি নাড়ছে? দেখুন, ছায়াযুদ্ধের কথা তো কেউ প্রকাশ্যে স্বীকার করে না, তাই না? সুতরাং আমাদের প্রমাণ খুঁজতে হবে উদ্দেশ্য আর পরিস্থিতি বিশ্লেষণ করে। চলুন দেখি এই লড়াই থেকে কৌশলগতভাবে সবচেয়ে বেশি ফায়দাটা কার হচ্ছে। এই যে যুদ্ধটা আমরা আজ দেখছি, এটা কিন্তু হুট করে শুরু হয়ে যায়নি। পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে এই শত্রুতার শেকড় এতটাই গভীরে যে এর শুরুটা ১০০ বছরেরও বেশি আগে। এই বহু পুরনো ঝামেলার একেবারে কেন্দ্রে আছে একটা মানচিত্রের দাগ, যেটার নাম ডিউরান্ড লাইন। সেই ১৮৯৩ সালে ব্রিটিশরা নিজেদের সাম্রাজ্য বাঁচানোর জন্য আফগান শাসকের উপর এই ২৬০০ কিলোমিটার লম্বা সীমান্তটা একরকম চাপিয়ে দিয়েছিল। কিন্তু এই একটা লাইন পশতুন জনগোষ্ঠীকে রাতারাতি দুই দেশে ভাগ করে দেয়, আর এই ভাগটা কোনো আফগান সরকার আজ পর্যন্ত মন থেকে মেনে নেয়নি। আর এই অবিশ্বাসটা দেখুন, সময়ের সাথে সাথে শুধু বেড়েই গেছে। ১৯৪৭ সালে পাকিস্তান যখন জাতিসংঘের সদস্য হল, তখন আফগানিস্তানই ছিল পৃথিবীর একমাত্র দেশ যে এর বিরুদ্ধে ভোট দিয়েছিল। পরিস্থিতি আরও খারাপ হয় ১৯৭৯ সালে, যখন সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে ঢুকে পড়ে। তখন আমেরিকা আর অন্য দেশগুলোর হয়ে পাকিস্তান একটা ছায়াযুদ্ধ চালায়, যা এই পুরো অঞ্চলটার ভাগ্য চিরদিনের জন্য বদলে দেয়। আফগানিস্তানকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য পাকিস্তান দশকের পর দশক ধরে জঙ্গি গোষ্ঠীগুলোকে ব্যবহার করার একটা নীতি নিয়েছিল, কিন্তু এই চালটা শেষ পর্যন্ত বুমের্যাং হয়ে তাদের দিকেই ফিরে আসে। আফগানিস্তানে নিজেদের প্রভাব ধরে রাখতে পাকিস্তানের কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই নিজেদের দেশেই বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছে, ট্রেনিং দিয়েছে, অস্ত্রশস্ত্রও দিয়েছে। কারা ছিল এই তালিকায়? আফগান তালেবান, ভয়ঙ্কর হাক্কানি নেটওয়ার্ক, আল কায়েদা আর আরও কত মুজাহিদিন গোষ্ঠী। এই জঙ্গি গোষ্ঠীগুলো তৈরিতে পাকিস্তানের ভূমিকা যে কতটা সরাসরি ছিল সেটা আর কারণ নয়, খোদ প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের কথাতেই স্পষ্ট। তিনি তো প্রকাশ্যেই স্বীকার করেছিলেন যে সোভিয়েতদের হটানোর জন্য তারাই তালেবানকে তৈরি করেছিল, তারাই তাদের হিরো বানিয়েছিল। কিন্তু প্রশ্নটা হল, পাকিস্তান যে ফ্র্যাঙ্কেনস্টাইনকে জন্ম দিয়েছিল, সেটা কি শেষমেশ তাদের নিজেদেরই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল? একবার ভাবুন, আইএসআইয়ের প্রাক্তন প্রধান আসাদ দুরানিকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনারা যাদের তৈরি করলেন তারাই আজ পাকিস্তানে হামলা চালাচ্ছে কেন? তার উত্তরটা ছিল একেবারে ঠান্ডা, যেন কিছুই হয়নি। কোল্যাটারাল ড্যামেজ, মানে যে তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি আজ পাকিস্তানের ১ নম্বর শত্রু, তাদের জন্ম নাকি পাকিস্তানেরই নীতির একটা সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া মাত্র। ২০২১-এ আমেরিকা আফগানিস্তান ছাড়ার পর পুরো অঞ্চলের খেলার নিয়মটাই যেন পাল্টে গেল, আর এই বদলটা ভারতের জন্য একটা বিরাট সুযোগ তৈরি করে দিল। একবার দেখুন ২০২২-এর আগে আর পরে ভারতের নীতিতে কি আকাশ পাতাল তফাত। যে ভারত একসময় তালেবানকে স্বীকৃতি পর্যন্ত দিতে রাজি ছিল না, তারাই আজ তাদের সাথে পর্দার আড়ালে কথাবার্তা চালাচ্ছে। আর যে তালেবান আগে ভারতবিরোধী কথা বলত, তারাই এখন ভারতের মানবিক সাহায্যের জন্য প্রশংসা করছে। এটা তো একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যাওয়া। শুধু কথাই নয়, এই নতুন সম্পর্কের প্রমাণ কিন্তু টাকায়ও পাওয়া যায়। ২০২২ সালের বাজেটে ভারত বিশেষভাবে আফগানিস্তানের জন্য $২৭ মিলিয়ন বরাদ্দ করে। এটা কিন্তু তাদের নতুন নীতির একটা পরিষ্কার সংকেত ছিল। ভারতের সাহায্য কিন্তু শুধু টাকা দিয়ে থেমে থাকেনি। হাজার হাজার টন গম, লক্ষ লক্ষ ভ্যাকসিন, জরুরি ওষুধপত্র, এই সব কিছু দিয়ে ভারত আসলে আফগানিস্তানের সাধারণ মানুষের মন জয় করে নিয়েছে। আর এই মানবিক কূটনীতিটা ঠিক এমন একটা সময় চালানো হয়েছে যখন পাকিস্তান তার নিজের অর্থনৈতিক সংকট সামলাতেই হিমশিম খাচ্ছে। সোজা কথায় পাকিস্তান যে শূন্যস্থানটা তৈরি করেছিল, ভারত এসে ঠিক সেই জায়গাটা পূরণ করে নিয়েছে। আচ্ছা,
এতক্ষণ যা যা দেখলাম সবটা মিলিয়ে এবার আসল ছবিটা বোঝার চেষ্টা করা যাক ভারতের দিকে কোন কোন প্রমাণগুলো আসলে ইঙ্গিত করছে। এবার শুনুন সবচেয়ে বিস্ফোরক অভিযোগটা। আর এই অভিযোগটা আসছে খোদ টিটিপির একজন প্রাক্তন টপ কমান্ডার এহসানুল্লাহ এহসানের কাছ থেকে। তার দাবি, টিটিপি যখন আফগানিস্তানে ছিল তখন তারা সরাসরি ভারত থেকে টাকা আর অস্ত্র পেত। ভাবুন একবার, এর মানে হল পাকিস্তানের যে প্রধান শত্রু তাকেই ভারত মদত দিচ্ছিল। এখানেই শেষ নয়, গোয়েন্দা সূত্রে আরও একটা মারাত্মক অভিযোগ শোনা যাচ্ছে। সিআইএ এর বলে দাবি করা একটা রিপোর্টে বলা হয়েছে যে ভারত নাকি এখন তালেবান নেটওয়ার্ককে ব্যবহার করে পাকিস্তানের লুকিয়ে থাকা কাশ্মীরি জঙ্গিদের খতম করছে। অর্থাৎ ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানের ভেতরে গোপন অপারেশন চালাচ্ছে। যদিও এই অভিযোগগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা ঠিক যে এর কোনো অকাট্য প্রকাশ্য প্রমাণ এখনও পর্যন্ত সামনে আসেনি। আর গোয়েন্দাগিরি আর ভূ রাজনীতির দুনিয়ায় এটাই স্বাভাবিক, অনেক কিছুই পর্দার আড়ালেই থেকে যায়। ভারত এ ঘটনায় সরাসরি জড়িত থাকুক বা না থাকুক, একটা জিনিস পরিষ্কার, পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে ঝামেলা যত বাড়বে, ভারতের কৌশলগত সুবিধাও ততই বাড়বে। কারণ পাকিস্তানের পশ্চিম সীমান্ত যদি অশান্ত থাকে তাহলে ভারতের ওপর থেকে চাপ অনেকটাই কমে যায়। আর ভূরাজনীতিতে সুবিধা কেউ কাউকে উপহার দেয় না, সেটা আদায় করে নিতে হয়। সবশেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। ভূ রাজনীতির এই জটিল খেলায় নিজে আগুন লাগানো আর অন্যের লাগানো আগুনে শুধু নিজের হাতটা একটু গরম করে নেওয়ার মধ্যে কি আদৌ কোনো পার্থক্য আছে? এর উত্তরটা হয়তো সময়ই বলে দেবে।